এটা কি ঠিক করলো? এত আশা দিল, প্রত্যেকে 1,500 টাকাই ভালো ছিল। আমার একটা ফর্ম থাকলে ভালো হয়, একটাতে দুটো থাক না। অত শিক্ষিতও না যে আমরা অত ফর্ম ফিল আপ করতেও পারবো। অত ডকুমেন্ট আমার বাবারও নিয়ে আমারও কে ফর্ম ফিল আপ করবে, আমরা পেরে উঠছি না, ওই জন্য আমরা ছেড়ে দিচ্ছি যে আমরা। এবারে চলে আসি এই ফর্মটা আপনি কোথায় জমা দেবেন। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা প্রত্যেক মাসে, হ্যাঁ একদম ঠিক। কিন্তু অন্নপূর্ণা যোজনায় ফর্মের সমস্যা। তাহলে কি মাসে 1500 টাকা লক্ষ্মীর ভান্ডারে ঠিক ছিল? কোনো ঝামেলা ছিল না, প্রত্যেকেই পেয়ে গেছিলেন। এবারে অন্নপূর্ণা যোজনায় বলা হয়েছে 3,000 টাকা, কিন্তু 13 পাতার একটা ফর্ম, সেই ফর্মে সব তথ্য দিলে কিন্তু আর টাকা পাওয়া যাবে না। হ্যাঁ একদমই ঠিক। তো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব যে ফর্মের সমস্যা। অনেকের প্রশ্ন, পরিবারের প্রধান কে হবেন, এছাড়াও জিএসটি ট্যাক্স দিতে হবে, পি ট্যাক্স ফর্ম দিতে হবে, জমির কি কি কাগজ দিতে হবে, পাকা বাড়ি থাকলে পাওয়া যাবে না, 4 চাকার গাড়ি থাকলে কি পাওয়া যাবে না, স্বামীর চাকরি থাকলে কি করতে হবে, এছাড়াও ফর্মটি ফিল আপ করার পর কোথায় জমা দেব, অনেক অনেক প্রশ্ন। সমস্ত তথ্যের প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে একদম ক্লিয়ার করা হয়েছে। অবশ্যই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু 3,000 টাকা সেই সোনায় থেকে যাবে, আপনার আর পাবেন না। তো চলুন জেনে নেব। তো আজকের ভিডিওতে আমরা কিন্তু শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি জেনে নেব, সেই সমস্ত প্রশ্নের উত্তর কি হবে। কারণ এর আগের ভিডিওতে আমরা ফর্ম ফিল আপ সম্পূর্ণ ডিটেলসে বলে দেওয়া হয়েছে। আগের ভিডিওটা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো চলুন জেনে নেব যেগুলো যেগুলো মানুষের মনে প্রশ্ন হচ্ছে বা যেগুলো তথ্য ভুল দিলে কিন্তু টাকা পাওয়া যাবে না, সেগুলোই আমরা ভালো করে জেনে নেব। অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এই ফর্মটা বিশেষত আপনার পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে, ঠিক আছে? মানে পরিবারে কতজন সদস্য, সবাই কি কাজ করে, এবং সেই তথ্যের ওপর ভিত্তি করে কিন্তু অনেকেই টাকা পাবে, অনেকেই আবার টাকা কিন্তু পাবেন না। তো চলুন প্রথম প্রশ্নের উত্তর, পরিবারের প্রধানের নাম। এবার হচ্ছে কি পরিবারের প্রধান কাকে করা হবে। অবশ্যই আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠ লোক, ঠিক আছে, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, যেনার বয়স সব থেকে বেশি, উনাকেই পরিবারের প্রধান হিসাবে কিন্তু লিখবেন, ঠিক আছে? সেটা হচ্ছে আপনার মা হতে পারে, আপনার স্বামী হতে পারে, কিংবা আপনার অন্য কেউ হতে পারে। সেটা কিন্তু এখানে নামটা লিখতে হবে, ওনার নামটা এখানে পরিষ্কার করে লিখবেন। সমস্তই কিন্তু আধার কার্ড অনুযায়ী কিন্তু নামগুলি লিখবেন, বানানগুলি লিখবেন। ওনার কিন্তু এখানে জন্ম তারিখ লিখবেন। এবার ওনার কি, উনি কি পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য, সেটা কিন্তু টিক চিহ্ন দেবেন। এবার পরিবারের প্রধানের আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর ডিজিটাল পারিবারিক কার্ড বা রেশন কার্ড এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? এখানে আইডি নাম্বারটা, পরিবারের আপনার পরিবারের সদস্য কয়জন, এখানে সদস্যটা কিন্তু এখানে লিখে দেবেন। 2 জন না 4 জন না 5 জন না 6 জন, সেটা লিখে দেবেন। আপনার এখানে স্থায়ী ঠিকানা, আপনি কোথায় বসবাস করেন, স্থায়ী ঠিকানাটা এখানে লিখে দেবেন। যোগাযোগ নম্বর, পরিবারের প্রধানের যোগাযোগ নম্বর কিন্তু এখানে লাগবে। অর্থাৎ পরিবারের প্রধানের ব্যাংকের অ্যাকাউন্ট কিংবা আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, আধারের সঙ্গে যুক্ত। কারণ সে বর্তমানে ডিবিটি প্রসেসে কাজ সম্পন্ন হচ্ছে, অর্থাৎ আধারের সঙ্গে যুক্ত থাকলে সেটা কিন্তু সমস্ত ডিটেলস তথ্য চলে আসবে। এবারে এখানে বলা হয়েছে পরিবারের প্রধানের এখানে কিন্তু ডিটেলস দিতে হবে। প্রথমে চলে আসি, পরিবারের প্রধান নাম লিখলেন, জন্ম তারিখ দেবেন, ঠিক আছে, এই ঘরে লিখে দেবেন, জন্ম তারিখ দেবেন, লিঙ্গ, পরিবারের প্রধান আধার নাম্বার লিখে দেবেন। তারপর সদস্য 1, আপনার পরিবারের সদস্য কজন আছে, প্রথম সদস্যের এখানে নাম লিখবেন, জন্ম তারিখ দিবেন, লিঙ্গ দিবেন, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক ওনার কী সেটা দেখবেন, তারপর আধার নাম্বার এখানে দিয়ে দেবেন। 2 নাম্বার সদস্য থাকলে দেবেন, 3 নাম্বার সদস্য থাকলে দেবেন, 4 নাম্বার, 5 নাম্বার, এরকম করে যতজন থাকবে সবার এখানে উল্লেখ করবেন। এবং উনি যদি অন্নপূর্ণার জন্য আবেদন করেন তাহলে কিন্তু হ্যাঁ অপশনটা টিক মেরে দেবেন। এবার পরিবারের প্রধান এবং সকল সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, এখানে পরিবারের প্রধানের এবার ডিবিটি সংযুক্ত আছে, অর্থাৎ আধারের সঙ্গে যুক্ত আছে, এরকম ব্যাংকের ডিটেলস দিতে হবে। ব্যাংকের নাম, কোন ব্যাংকে বই আছে, অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড। পরিবারের প্রধান সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5, এরকম করে উল্লেখ করবেন। এবারে চলে আসি, ভোটার আইডি অর্থাৎ এপিক কার্ডের ডিটেলস লাগবে। পরিবারের প্রধানের এপিক কার্ডের নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং অংশ এখানে উল্লেখ করতে হবে। পরিবারের সদস্য 1 নাম্বার উল্লেখ, সমস্ত ডিটেলস দেবেন, ভোটার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, হয়ে গেল। এবারে চলে আসি, আপনাদের পরিবারে আপনারা কোন কাস্টের মধ্যে, আনরিজার্ভড নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি নাকি
হচ্ছে আনরিজার্ভ ইডাব্লিউএস নাকি পিভিটিজি, সেটা এখানে টিক চিহ্ন মারতে হবে। এবারে চলে আসি রেশন কার্ড বা ভর্তুকি, আপনার কী ধরনের রেশন কার্ড আছে সেটা এখানে উল্লেখ করতে হবে। এবারে বলা হয়েছে প্রথমে আপনার কি ডিজিটাল রেশন কার্ড, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে নাতে টিক দেবেন, যেটা হবে না সেটাতে কিছু করার প্রয়োজন নেই। যদি রেশন কার্ডে ধরুন আপনার কি AAY নাকি PWH নাকি SPWH নাকি RKSY নাকি 1 RKSY 2 নাকি ভর্তুকিহীন, যেটা হবে সেটাতে টিক দেবেন শুধুমাত্র। পরিবার, আপনার পরিবারকে রেশন প্রত্যেক মাসে তুলে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না হলে টিক দেবেন। এবার বাড়ির ধরন, এখানে প্রশ্ন চলে এসছে আপনার পরিবারের বাড়িতে কি, আপনার বাড়িতে কি 3টি বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। এবারে প্রশ্ন হচ্ছে যদি হ্যাঁ হয় তাহলে কি আমি টাকা পাবো না? দেখুন এই সমস্ত তথ্যগুলো সংগ্রহ করা হচ্ছে, এটার ক্ষেত্রে সাধারণত আপনি হ্যাঁ হলেও পেয়ে যেতে পারেন, না হলেও কিন্তু পেয়ে যেতে পারেন, ঠিক আছে, যেটা হবে সেটাই দেবেন। কিংবা আপনি যদি হ্যাঁ হন হয়তো আপনি টাকা নাও পেতে পারেন, কারণ এখানে হয়তো বিজেপি সরকার শুধুমাত্র অনগ্রসর শ্রেণীভুক্ত অর্থাৎ যারা পিছিয়ে পড়া শ্রেণী তাদেরকে হয়তো দিতে পারে, কারণ 3000 সংখ্যাটা একটু বেশি, তো হয়তো একটু ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে দেবে। আমার তো মনে হয় যে এর আগে 1500 টাকায় শিখছিল, এই যে 3000-এর চক্করে পড়ে অনেকেই হয়তো পাবেন না। কিন্তু একটা কাজ ভালো হচ্ছে যে যারা পাওয়ার যোগ্য নয় তারাও পাচ্ছিল, সেটা হয়তো ঠিক হচ্ছে। অনেক জায়গায় শুনছি পুরুষেরাও নাকি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছিলেন, তো এবারে হয়তো সেটা আর হবেই না। এবার মোট আপনার জমির পরিমাণ, এবারে চলে আসি জমির কাগজ, ঠিক আছে, পারিবারিক জমির মালিকানা। এবারে এখানে প্রশ্ন আসছে, দেখুন এখানে কিন্তু আপনি যদি হ্যাঁ দেন বা না দেন, আপনি যেটা হবে সেটাই দেবেন। আপনি কিন্তু জমি থাকলেও পাবেন, না থাকলেও কিন্তু পাবেন, ঠিক আছে। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত আপনাদের রেজিস্ট্রি করা আছে সেটা জমির, এখানে কিন্তু রেজিস্ট্রেশনের নথি, এখানে আপনাকে কত শতক সেটা উল্লেখ করতে হবে। আপনার ঘরে যানবাহন, মোটর চালিত 4 চাকার গাড়ি আপনার কি আছে? যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। ওখানে উল্লেখ করেছে গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত, মডেল নাম্বার এখানে দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিতে হবে। দেখুন সাধারণত 4 চাকার গাড়ি থাকলে এখানে তো বলা হয়নি যে কাদের কাদের দেবে কাদের দেবে না, তবে যদি বেশি করে থাকে আপনারা কিন্তু দিতে পারবেন, ঠিক আছে, দেবেন, সেটাই ঠিক হবে। এবার আপনারা যদি চান যে না আমাকে টাকাটা পেতেই হবে, খুব দরকার, তাহলে তো হয়তো আশা করি আপনাদের বাড়িতে নেই, তাহলে কিন্তু নাতে টিক দেবেন। পারিবারিক ভিত্তিক, পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, আপনাদের পরিবারে কারো কি স্বাস্থ্য বিমা করা আছে? যদি হ্যাঁ করা থাকে তাহলে হ্যাঁ দেবেন, নাতে হলে না। এবং এখানে যদি করা থাকে তাহলে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির, পরিবারের প্রধানের, কর্তার সরকারি নাকি বেসরকারি বিমা করা আছে, বিমার অঙ্কের পরিমাণ এবং প্রিমিয়ামের বিবরণ ওখানে উল্লেখ করতে হবে। এভাবেই প্রথম সদস্য, দ্বিতীয় সদস্য, তৃতীয় সদস্য, চতুর্থ সদস্য সবারই উল্লেখ করবেন। এবারে চলে আসি আয় বা পেশা, আপনাদের কোন সদস্য কি আয় বা পেশার সঙ্গে যুক্ত, ঠিক আছে। এখানে প্রথমে বলেছে আয়কর বা প্যান বা পি ট্যাক্স কি প্রদান করেন, সেটা কিন্তু হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। দেখুন সাধারণত যাদের ইনকাম, এটা সবাই পে ট্যাক্স ফর্ম সাবমিট করতে পারে, কিন্তু ট্যাক্স কাটে না অনেকে, যাদের হয়তো 4 লাখ বা তার কম ইনকাম আছে তাদের হয়তো এই পে ট্যাক্সটা কাটে না, কিংবা হয়তো 15 লাখের কম হলে কিন্তু ট্যাক্সটা সাধারণত কাটে না বছরে ইনকাম। এবারে সবাই কিন্তু এই পে ট্যাক্সটা ফর্মটা সাবমিট করতে পারে, কিন্তু যাদের বাৎসরিক আয় 15 লাখের কম তাদের কিন্তু সাধারণত এই ট্যাক্সটা কাটে না। অতএব আপনার যদি থাকে আপনি সেটা হ্যাঁতে উল্লেখ করবেন। এবার যদি পরিবারের সদস্যদের প্যান কার্ড বা ট্যাক্স সাবমিট করে তাহলে কিন্তু এখানে বলেছি শুধু প্যান কার্ড থাকলেই তাদের নাম এবং প্যান কার্ড নম্বর দিতে হবে। কর্মসংস্থানের ধরন, পরিবারে আপনার সদস্যরা কী কাজ করে, হেড অফ দ্য ফ্যামিলি কী করে, যেটা হবে সেটা টিক দেবেন। সদস্য 1 নম্বর কী কাজ করে, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 কী কাজ করে সঙ্গে যুক্ত সেটা উল্লেখ করতে হবে। বেকার নাকি সরকারি নাকি বেসরকারি নাকি পরিযায়ী শ্রমিক সেটা উল্লেখ করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। এরকম যত রকম বিজেপি সরকারের নতুন নতুন প্রকল্প এসছে সমস্ত রকম আপডেট খবর এই চ্যানেলে আপনি সবার আগে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আপনার সামনে কিন্তু সমস্ত ভিডিও সবার আগে পৌঁছে যাবে। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলকে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী, আত্মীয় পরিজনের সাথে অনেক হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। অনেক শেয়ার করে দেবেন। ওকে, তো চলুন নেক্সট। এবার আপনার পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং অশিক্ষিত বা শিক্ষিত সদস্যের সংখ্যা, আপনার পরিবারে কতজন শিক্ষিত আছে কতজন অশিক্ষিত আছে সেটা উল্লেখ করতে হবে।
পরিবারের প্রধান কি শিক্ষিত নাকি অশিক্ষিত সেটাকে উল্লেখ করতে হবে। সদস্য 1, 2, 3, 4 এরকম করে 5 নাম্বার যদি সদস্য থাকে, যতজন সদস্য থাকবে তাদের উল্লেখ করতে হবে। কোনো সদস্য কি আপনাদের কোনো নেতা বা মন্ত্রী বা বিধায়ক বা কোনো পৌরসভার কোনো পদের সঙ্গে যুক্ত কিংবা পঞ্চায়েতের কোনো পদের সঙ্গে যুক্ত? হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। আশা করি এরকম সঙ্গে যুক্ত থাকলে হয়তো পাবেন না, কারণ সেটার সঙ্গে যুক্ত থাকলে অনেক আয়ের সঙ্গে যুক্ত আছে, অতএব এটা হয়তো দেবে না, কারণ 3,000 টাকা পরিমাণটা বেশি। আমার মনে হয় যে এরকমই কিছু একটা হবে। কোন সদস্য কি সরকারি পেনশনভোগী? আপনার কোনো সদস্য কি কোনো সরকারি পেনশন পান? হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে নাটে টিক দেবেন। আগে হয়তো চাকরি করতো, এখন সেই রিটায়ার্ড হয়ে গেছে, পেনশন যদি পায় তাহলে কিন্তু টিক দেবেন। পরিবারের মোট বার্ষিক আয়, আপনার পরিবারের মোট বার্ষিক আয় কত সেটা এখানে উল্লেখ করবেন। এবার আপনার পরিবারের কোনো সদস্য কি CAA এর আবেদন করেছে? আবেদন যদি করে থাকে তাহলে পরিবারের হেডের উল্লেখ করবেন, না হলে না দেবেন। 1 সদস্য, 2 সদস্য, 3 সদস্য, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের জন্য যদি আবেদন করে থাকে। এবার আপনার কোনো সদস্যের কি কিষাণ ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ড ARD কিংবা শিল্পী ক্রেডিট কার্ড কিংবা মৎস্যজীবী ক্রেডিট কার্ড কিংবা শিক্ষার্থী ক্রেডিট কার্ড থাকে? যদি আছে তাহলে কিন্তু সেই ঘরটা ফিল আপ করবেন। যদি পরিবারের প্রধানের থাকে, 1 নম্বর সদস্যের থাকে, 2 নম্বর সদস্য থাকে, যেটা হবে সেটা কিন্তু সেই ঘরটা ফিল আপ করবেন। SIR এর ট্রাইব্যুনালে কি আপনি বিচারাধীন আছেন কিনা, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন যদি আপনি আবেদন করে থাকেন তাহলে কিন্তু পরিবারের প্রধান হলে সেই ঘরটা কিন্তু টিক দেবেন, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। সদস্য 1, 2, 3, 4 করে সবারই কিন্তু একইভাবে ফিল আপ করবেন। এবারে চলে আসি বিদ্যালয় অধ্যয়নরত পরিবারের সদস্য, অর্থাৎ আপনার পরিবারে কোনো ছোট সদস্য যারা এখনও স্কুলে পড়াশোনা করে, সদস্য 1 এই ঘরে ফিল আপ করবেন, সদস্য 2 পরের ঘরে, ঠিক আছে। স্কুলের নাম দিতে হবে, বলেছি শিশুর নাম, শ্রেণী, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম, ধরন, অর্থাৎ সরকারি নাকি বেসরকারি নাকি স্বীকৃত মাদ্রাসা, সেটা কিন্তু ঘরে টিক দিতে হবে। এভাবে কতজন সদস্য আছে, ছোট ছেলে বাচ্চা, তাদেরগুলো করতে হবে। এবার টিকাকরণ, এমনকি ছোট বাচ্চা আছে যারা টিকা নিচ্ছেন বা নেওয়া হয়নি, ঠিক আছে, সেটা কিন্তু উল্লেখ করতে হবে। সদস্য 1 হ্যাঁ টিকা নিয়েছে কিংবা টিকা নেওয়া হয়নি সেটা কিন্তু উল্লেখ করতে হবে, টিক দিতে হবে। এবার আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান DBT এর মাধ্যমে, অর্থাৎ আপনি কি এর আগে কোনো বা এখনও পাচ্ছেন কোনো সরকারি প্রকল্প, তাহলে কিন্তু হ্যাঁ হলে সেটা কিন্তু টিক দিতে হবে, ঠিক আছে। যেমন আপনি হয়তো যদি বলা হয় বেকার ভাতা পাচ্ছেন কিংবা হয়তো অন্য কোনো প্রকল্প পাচ্ছেন মাসে মাসে, সেটা যদি হয় তাহলে কিন্তু সেই ঘরটা ফিল আপ করতে হবে। প্রকল্প 1 পরিবারের প্রধানের আগে দিতে হবে, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে নাতে টিক দিতে হবে। তারপর কোনটা প্রকল্প পাচ্ছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে এখানে। এভাবে যতগুলি সদস্য পান সেটা কিন্তু ঘর ফিল আপ করতে হবে। এবারে বাদ দেওয়া হলে কারণ কি? ব্যাস, আপনার কিন্তু ফর্ম ফিল আপ করা প্রায় কমপ্লিট, মানে ফর্ম ফিল আপ কমপ্লিট। এবার বাদ দেওয়া হলে, আপনি যদি কোনো প্রকল্প থেকে বাদ দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু অফিসার কর্তৃক পূরণীয়, কিন্তু এই ঘরটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। অফিসার কর্তৃক পূরণীয়, এটা আপনাকে কিছু করতে হবে না যদি বাদ দেওয়া হয়, কারণটা এখানে উল্লেখ করতে হবে। এবারে বলেছি আপনি কিন্তু এখানে ঘোষণা করছেন যে আপনার দেওয়া উপযুক্ত সমস্ত তথ্য একদম ঠিক, ঠিক আছে। যদি কোনো রকম ভুল দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি হয়তো টাকা আর পাবেন না সেই এই অন্নপূর্ণা যোজনার জন্য। এখানে কিন্তু আপনি ঘোষণা করলেন এবং এই ঘরটাতে আপনাকে সম্মতি দিতে হবে এবং এখানে আপনাকে সই করতে হবে। ব্যাস, আপনার ফর্ম ফিল আপ করা কমপ্লিট, আর কিচ্ছু করতে হবে না, এটা কিন্তু সরকারি অফিসাররা করবেন, ঠিক আছে। তো অবশ্যই আপনারা হয়তো জানতে পারলেন যে আপনাদেরকে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে, এখানে আপনাকে আর কিচ্ছু করতে হবে না, এটা কিন্তু সরকারি অফিসাররাই করবেন। এবারে চলে আসি, এই ফর্মটা তো আপনি সেই অফিসিয়াল পোর্টালে গিয়ে, একদম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। কিংবা মোবাইলে একটা যে কোনো কম্পিউটার দোকানে গেলে ওনাদেরকে বললে কিন্তু ওনারা ফর্মটি আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে। কিংবা যদি না পান, আগে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নেবেন, আমি কিন্তু বলে দিয়েছি, ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন ফর্মটা একদম খুব সহজে। এবারে চলে আসি, এই ফর্মটা আপনি কোথায় জমা দেবেন, ঠিক আছে। এই ফর্মটা আপনি কোথায় জমা দেবেন? দেখুন, এখানে কিন্তু এই ফর্মটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে সরকারি অফিসাররাই কিন্তু আসবেন, বাড়ি বাড়ি এসে কিন্তু এই ফর্মটি সংগ্রহ করা হবে। আবার অনেক জায়গাতে এই ফর্মটি কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে, সেই ফর্ম ফিল আপ করা হচ্ছে এবং সাথে সাথে কিন্তু সরকারি অফিসাররা সেই কোনো রকম ক্যাম্পের মাধ্যমে কিন্তু ফর্মটি সংগ্রহ করছেন। তো যাদের এলাকায় আপনারা কিন্তু একটু খোঁজ নিয়ে দেখবেন, আপনার বিডিও অফিসে কিংবা তার আশেপাশে কোনো একটা ক্যাম্প তৈরি হয়েছে, সেখানে কিন্তু এই ফর্মটা আপনি জমা দিয়ে আসতে পারবেন। আপনি কিন্তু যত তাড়াতাড়ি ফর্মটি জমা দেবেন, তাহলে কিন্তু যাদের একদম পাওয়ার প্রাপ্য যোগ্য, ওনারা কিন্তু জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু এই 3,000 টাকা পেয়ে যাবেন। অতএব আপনি ফর্মটি খুবই সাবধানে, খুবই ভালো করে ফর্মটি ফিল আপ করবেন এবং যত তাড়াতাড়ি পারেন ফর্মটি কিন্তু জমা দিয়ে আসুন।
যেভাবে বললাম আপনাদের বিডিও অফিসে কিংবা আপনার যদি কোনো রকম ক্যাম্প তৈরি হয় সেই ক্যাম্পে জমা দিয়ে আসুন, নাহলে কিন্তু বলা হয়েছে যে সরকারি অফিসারে বাড়ি বাড়ি আসবেন এবং ফর্মটি সংগ্রহ করবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের কিন্তু সমস্ত রকম ইনফরমেশন। আশা করছি ভিডিওটি উপকারে লাগবে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপ কিন্তু শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়, তাড়াতাড়ি ফর্মটি জমা করে দিয়ে আসতে পারে, যাতে পরের মাস থেকে 3,000 টাকা পায়। এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে প্রত্যেক দিন নতুন প্রকল্পের এরকম আপডেট খবর কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের গ্রুপ আপডেট। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।